তখন আমরা পরীক্ষা খাতা লিখতে লিখতে আঙুল বসে যেত। মানে ৫টা শর্ট প্রশ্ন, ৪টা ব্রড প্রশ্ন। আইদুলতপুর প্রাইমারি স্কুলে দীর্ঘদিন প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন আমার স্যার। আমার আব্বা ছিল একজন আদর্শ কৃষক, মা ছিল গৃহিণী। আমরা যখন উল্লাপাড়া কলেজে যেতাম, আমাদেরকে ২ টাকা টাকা দিত। ৩০-৩১ জন আমরা সরকারি সার্ভিস করতাম। আমি মোহাম্মদ আখতার হোসেন ভূঁইয়া, গ্রাম পোস্ট রায়দৌলতপুর। আমি প্রধান শিক্ষক পদে রায়দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে ২০০৭ সালে যোগদান করি এই রায়দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ২০২৫ সালে ১১ই জানুয়ারিতে এই বিদ্যালয় থেকে আমি অবসর গ্রহণ করি। প্রথম চাকরি হয় আমার ১৯৮৭ সালে বালুকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৬/৪/১৯৮৭ সালে আমার প্রথম যোগদান। সেখানে আমি ২ মাস কর্মরত ছিলাম। তারপর বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯৮৭ সালেই বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি। সেখানে দীর্ঘ ১২ বছর আমি ওখানে চাকরি করি। আমার এখনও অনেক প্রিয় ছাত্র আছে ওখানে। একটা বা দুটা ছাত্রের কথা মনে পড়ে। এখন বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান তার আমার ছাত্র নাসিরউদ্দিন, উনি খুব ভালো ছাত্র ছিল। ও এখন কোথায় আছে আমি বলতে পারবো না। আরও অনেক প্রিয় ছাত্র আমার আছে বলরামপুর স্কুলে। তারপরে ১৯৯৮ সালে আমি বারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি। সেখানেও দীর্ঘ ১০ বছর কর্মরত ছিলাম। বারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক পদোন্নতি পেয়ে আমি জটিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি। সেখানে মাত্র কয়েকদিন থাকার পর আমি চলে আসি ২০০৭ সালের রায়দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওখানে সরকারি শিক্ষক মোট ছিল ১০ জন। সবচেয়ে প্রিয় মানুষটাও আমার ওখানেই ছিল, আমার স্ত্রী। ওই স্কুলের প্রধান সরকারি শিক্ষক। আমি ওখানে প্রধান শিক্ষক পদে যোগদান করি। আমার ফ্যামিলিতে আমরা ২ ভাই ৪ বোন ছিলাম। ছোটো ভাইটা কুয়েতে ১৭ বছর থাকার পর স্ট্রোক করে মারা যায়। ওর একটা ছোট্ট মেয়ে ছিল, তখন ৭ বছর বয়স। ওর ওয়াইফটাও চলে যায়, মেয়েটা ছিল ইতিম। আমার ৩ ছেলে বাঁচতে আমার কাছে থেকে যায়। এই অবস্থায় হয় আমার ৩ ছেলে ১ মেয়ে। আমার ছাত্ররা ছাত্রের মতোই আমার ছেলেরাও, অর্থাৎ আমার ছেলেরা আমাদের স্কুলেই পড়তো, পড়াশোনা করত। তারপরেও রায়দৌলতপুর দক্ষিণপাড়ার বর্তমান সাবেক চেয়ারম্যান ছিল লুৎফর ভাই। ওনারও বেশ কয়েকটা ছেলে, রাজু, তারপরে রনি, সাজু, ওরাও আমার প্রিয় ছাত্র ছিল। আমার ছেলেদের সাথে পড়াশোনা করতে একসাথে। তা আমি এই ছোট চাকরি নিয়ে সৎ পয়সা, এর মধ্যে ইনশাল্লাহ আমার টার্গেট থাকে যে ছেলেদেরকে আমি প্রথম শ্রেণীর কর্মকর্তা বানাবো। আমার আশা, জীবনে তো আমি বড় পোস্ট পাইনি, দেখা যাক। তে বাচ্চাদের আমি সন্ধ্যার পরে ৭টা থেকে ১১টা পর্যন্ত, ওর মাও সহায়তা করেন আমাকে। আমরা দীর্ঘ ৩ ঘন্টা ৪ ঘন্টা বাচ্চার যে রুমে পড়াশোনা করতো ওই রুমে আমরা পেপার পড়তাম, আর বাচ্চা পড়াশোনা করতো। বাচ্চা তো কোনো সুযোগ পাইত না, আমি তো ঘুমাবো খাটের উপরে, আব্বা বসে থেকে পেপার পড়তেছে, ঘুমাতে বাধ্য হয়, বাচ্চা পড়ছে। যাই হোক, এইভাবেই যেতে যেতে আমার ১৯৯৫ সালে আমার বড় ছেলেরা সিরাজগঞ্জ জেলাভিত্তিক ট্যালেন্ট করে প্রথম স্থান বৃত্তি পায়। তারপরে রায়দৌলতপুর হাই স্কুলে ভর্তি হয়। সেখান থেকে আবার ২০০১ সালে এসএসসি পাশ করে নটরডেম কলেজে ভর্তি হয়। সেখান থেকে নটরডেম কলেজ থেকে পাশ করার পরে চান্স পায় মেডিকেলে, বুয়েটে।
আমরা বুয়েটে পড়ানোর চিন্তা ভাবনা ছিল, কিন্তু ওর আম্মার কথা না, আমি ঘুষে চাকরি করাবো না, ইঞ্জিনিয়ার মানুষ, ডাক্তার হোক, মানুষের সেবা দেখ। পরে খুলনা মেডিকেলে ছেলে ভর্তি হয়। 5 বছর অধ্যয়ন পরে শেষে 2008 সালে মনে হয় ছেলে এমবিবিএস পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল তখন, দ্বিতীয় স্থান মেধা তালিকায় উত্তীর্ণ হন। তারপরে কিছুদিন সে এফসিপিএস করতে ঢাকা যায়। 30তম বিসিএসে সে কোয়ালিফাইড হয়ে উল্লাপাড়া পুনেগতি হসপিটালে কাজে যোগদান করেন। এরপর 2006 সালে মেজর ছেলে আবার এসএসসিতে ওদের সবারই 5-এ ট্যালেন্টের ভিত্তি, 8-এ ট্যালেন্টের ভিত্তি, এসএসসিতেও ভিত্তি। পাস করার পরে ছেলেটা ভর্তি হয় বিজ্ঞান কলেজে। বিজ্ঞান কলেজ থেকে রেজাল্ট ভালোই করে। তারপরে ইনশাল্লাহ এটাও রংপুর মেডিকেলে ভর্তি হয়। এরপরে আসে ছোট ছেলে। ছোট ছেলেও 2012 সালে এসএসসি পরীক্ষায় সেও ভালো রেজাল্ট করে এবং উল্লাপাড়া বিজ্ঞান কলেজে ভর্তি হয়। সেখান থেকে ইন্টারে ভালো রেজাল্ট করার পরেও সেও মেডিকেলে পড়ে, তবে সে সরকারি মেডিকেলে চান্স পায় না। তার খুব শর্ট, সে ভর্তি হলো রাজশাহী ইউনিভার্সিটিতে, কিন্তু কিছুদিন ক্লাস করার পরে কয় আব্বা আমি পড়বো না। পরে লাস্টে রাজশাহীতে ইসলামিক মেডিকেল কলেজ তাকে ভর্তি করা হয়। সেও কোর্স সমাপ্ত করে বর্তমানে চাকরি ছিল খাজা ইউনিস মেডিকেল কলেজে। এখন সে এফসিপিএস করছে নাক কান গলার উপরে, ডাক্তার সাহেবুজ্জামান ভুঁইয়া। সে জামতল বসে আর কি। আর বড় ছেলেটা বর্তমানে আছে রাজশাহী মেডিকেল কলেজ, নিউরো সার্জারি। মেজর ছেলেটা আছে ঢাকা পঙ্গু হাসপাতালে, অর্থোপেডিক। আর ছোটটা তো নাক কান গলার উপরে চিকিৎসা করছে। আর আমার যে বাস্তিটা মেয়েটা ছিল, সেটাও দেখা গেল ওই ভাইদের পিছে পিছে সেও মেডিকেলে চান্স পেল। এবার সে ফাইনাল পরীক্ষা দিচ্ছে রাজশাহী মেডিকেলে। প্রাইমারিতে আমার পড়াশোনা, আমি যে বিদ্যালয়ে প্রাইমারিতে পড়াশোনা করছি, অর্থাৎ এই রায়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি ছাত্র ছিলাম। হ্যাঁ, এরপরে আবার রায়দপুর হাই স্কুলে, ওখানে উচ্চ বিদ্যালয় ছিল। এরপরে বেসরকারি কলেজ ছিল উল্লাপাড়া আকবর আলী কলেজ, আমরা সেখানে অধ্যয়ন করেছি। তারপরে ইন্টার পাস করার পরে আমরা পিটিআই, যে আউটসাইডার হিসেবে পিটিআই পাস করার পরে, তখন তো ওই পিটিআই পাস করার পরে প্যানেল যে চাকরি হতো, কিন্তু আমাদের সময় থেকে প্যানেল উঠাই দেয়। কিন্তু ইনশাল্লাহ 1987 সালে আমরা পরীক্ষাতে মেধাতে ইনশাল্লাহ আমার চাকরি হয়। হ্যাঁ, ঠিক আছে। আমরা যখন পড়াশোনা করতাম, আমার ভালো মনে আছে এখনো। আমরা তো আমি ছাত্র খুব ভালো ছিলাম না, যে দুষ্ট প্রকৃতি ছিলাম, তবে মোটামুটি খারাপও না। তবে আমাদের হেড স্যার ছিল জব্বার স্যার, শালবাড়ি সাহেবাড়ি। উনি, আমার মনে হয় উনি যেভাবে পেটন দিচ্ছে, আর যদি আরেকটু পিটতো তাহলে আরেকটু ভালো করতাম। যাই হোক, জব্বার স্যারের কথা আমার খুব মনে পড়ে। এরপরে যাই হাই স্কুলে। হাই স্কুলে আমাদের একটা প্রিয় শিক্ষক ছিল, রসুলপুর ওনার বাড়ি, জনাব মুজিবুর রহমান। উনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমার খুব প্রিয় শিক্ষক ছিল। আকবর আলী কলেজে ছিল আমাদের একটা প্রিয় স্যার, রাষ্ট্রবিজ্ঞানের স্যার ছিল জনাব আমিনুল ইসলাম। আমরা অর্থাৎ 2025 সালে আমাদের দেশে মোটামুটি দেখতেছি 15-16 জন চাকরি করতে হবে একসাথে, এই একদিন কম বেশি। এই যেমন আমি জানুয়ারি 11 তারিখে যেটা এলাম, 12 তারিখে সাইকুলার আলম ভাই, আবার 25 তারিখে ফরহাদ, 28 তারিখে শামিমা। এইভাবে আস্তে 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 আমরা এই 1981 সালের এসএসসির ব্যাচ আমরা খুব ভালো ছিলাম। এই ব্যাচে আমরা মোটামুটি 30-31 জন আমরা সরকারি সার্ভিস করতাম। এর মধ্যে একটা ভালো স্টুডেন্ট ছিল, প্রিয় ছাত্র ছিল আমার প্রিয় বন্ধু বাহাদুর। সে চুয়াডাঙ্গা জজ কোর্টের প্রিয়, কিন্তু দুর্ভাগ্যবশত সে স্ট্রোক করে কয়েক বছর আগে উনি মারা যান। দুঃখ জীবন, অনেক বন্ধুকে মাটি দিয়ে রাখছে আর কি।
ছেলে তাই তো নিয়ম যেতে হবে হ্যাঁ, যেতে হবে, সবাইকে যেতে হবে। হাই স্কুলে যখন আমরা পড়তাম, আমাদের স্যার ছিল মজিবর স্যার, নিমেষ স্যার, সানাদ স্যার। আসলে এরা খুব আমাদের খুব ভালোবাসতো, উৎসাহ দিত। আমরা পড়াশোনায় অত ছিলাম না, আগ্রহ ছিলাম না। কিন্তু খেলাধুলায় বেশি আগ্রহ করতাম। তো আমার ওটা মনে পড়ে একটা খেলা, ফাইনাল খেলার মধ্যেই আমরা গন্ডগোল করে রাত্রে সব বাড়ায় চলে যাই। স্যারদের আসলে এখন বুঝতে পারি যে আসলে স্যারদের মনে অনেক কষ্ট দিয়েছি। কিন্তু ওই সময় ওই একটা বয়সের একটা দোষ। সবাই তবে আমাদের ঐক্য ছিল সবাই। এই ঐক্যের বলেই সবাই যদি ২-৪ জন কোনো যাওয়ার কাম নাই, কিন্তু না, সত্যি লাস্টে আমরা সব খেলা বন্ধ করে দিয়ে বাড়া চলে যাই। আসলে এই ঘটনাটা মনে পড়ে যে আসলে আমাদের যাওয়া উচিত ছিল না। কিন্তু এই বয়সের দোষের কারণেই এটা হচ্ছে। আসলে আমরা যখন চাকরি করতাম তখন মনে হতো যে আমরা ২০২৫ সালে বিদায় নেব। কিন্তু আমরা এখন মনে পড়ে নাই। কিন্তু অ্যা যেদিন ২০২৫ সাল পড়ে গেল, জানুয়ারি এই আর কয়েকটা দিন, আবার এর মধ্যে ৩টা-৪টে দিন ছুটি। মানে বাচ্চাদের মুখের দিকে তাকান যায় না। ক্লাসে নিতেও আমার ক্লাস কথাগুলো আটকে যেত। ভিতর থেকেই আটকে যেত কথা। কিন্তু আমার একটা ছিল, প্রাইমারি স্কুলের ছাত্ররা, বিশেষ করে রাজনীতি স্কুলের ছাত্ররা আমার খুব ভক্ত ছিল সবাই। এখনো ভক্ত। স্যার স্কুলে যান না কেন? স্যার স্কুলে যান, আসেন, আসেন। যাই, তবুও মাঝে, মাঝে যাই, স্কুল দেখতে যাই। ওদেরকে একটু উৎসাহ দেই পড়াশোনার। ভালোই লাগে। হ্যাঁ, বিদায় অনুষ্ঠানটা খুব একটা ভালো হয় নাই। তবে আমাদের এই রাজনীতি স্কুলের সহকারী শিক্ষকরা বলল, "না, স্যার চলে যাবে।" আমাদের ছোট-মোটো আকারে একটা বিদায় অনুষ্ঠান করা হয়েছে। সেই অনুষ্ঠানে আমাদের এটিও সাহেবেরা এবং আমার টিও স্যার উপস্থিত ছিলেন। আসলে বিদায় দেশটা কঠিন। তো যাই হোক, সরকারি নিয়ম বয়স শেষ হলে আর তো রাখবে না। তো সেদিন খারাপই লাগছিল যে আমার সময়গুলো কীভাবে কাটবে। তবে ইনশাল্লাহ আমার চাকরি যাওয়ার সাথে সাথেই দেখা গেল গ্রামের লোকজন ধরে মাদ্রাসার সেক্রেটারি, ঈদগাহের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মানে কাজে ব্যস্ত রাখছে। ইনশাল্লাহ আমি একটু সেবামূলক কাজ করি, তো যেহেতু ছেলেরা শুক্রবার আসে, ৩টা ছেলে বেটার বউরা আসে। আমার গ্রামে বাড়িতে যখন ছেলেরা আসে, তখন এলাকার লোকদের ফ্রি চিকিৎসা একটা ব্যবস্থা দেওয়া আছে। ইনশাল্লাহ সবাই ভালোবাসে। এই খাতিরেই মানে মনে হয় লোকজন কিছু নাই, স্যার আমি একটু ব্যস্ত আছি এই কারণে। আসলে এখনকার পড়াশোনা তো খুবই ইজি। বাচ্চা যখন পড়া শেখে তার জন্য চেয়ার টেবিল। আর আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি, চৌকির উপরে টুপি বাতি জ্বালায় হামু দিয়ে পড়াশোনা করতাম। কত কষ্ট, গরম, ফ্যান ছিল না, কত কষ্ট, পাখা দিয়ে বাতাস করতাম। আর আমাদের আমরা যখন কলেজে পড়াশোনা করছি বা হাই স্কুলে পড়ছি, তখন না আমাদের অবস্থা তো এত ভালো ছিল না। আমার খুব ভালো মনে হচ্ছে, আমার আব্বা ছিল একজন আদর্শ কৃষক, মা ছিল গৃহিণী। আমরা যখন উল্লাপাড়া কলেজে যেতাম, আমাদেরকে ২ টাকা টাকা দিত। কিন্তু ২ টাকাই তাদের কাছে যোগান দেওয়া ওই সময় ১৯৮১ সাল থেকে ৮৩ সাল খুব কষ্টকর হতো। তাও চেষ্টা করছে তারা। আমাদের খুব অভাব ছিল। এই অভাবের মধ্যেই আসলে পড়াশোনা ভালো হয়। আমরা এমনকি দেখছি, হাই স্কুলে যখন পড়তাম তখন ওই গাতা সকালবেলা হাল সই করে আবার আমরা হাই স্কুল ধরতাম। অনেক সময় স্যাররা বলতে, "এই দেরি।" স্যার কাজে গেছিলাম, বাপকে একটু সাহায্য করেন। আর এখনকার ছেলেপেলে তো হাল চেনেই না। আমার মতে অনেকে বলে যে ছেলেপেলেকে প্রতিষ্ঠিত করতে হলে শহরে আসতে হবে। আমি তার বিপরীত। আমার কথা হচ্ছে পড়াশোনা বাড়ি থেকেই হবে। আমার ছেলেপেলে আমার আন্ডারে থাকবে, আমার খাবে, পড়বে, আমার কথা মতো চলবে। সন্ধ্যার দিকে যদি মুরগি দেয়, তাদের মুরগির খোপে ওঠে। আমার বাচ্চারা সন্ধ্যার পরে রাত ৮টা-৯টা বাইরে মোবাইল টিপছে। আমার মনে হয় এর জন্য দায়ী অভিভাবক, তার বাবা-মাই। তার বাবা-মা যদি ঠিকমতো ধরে রাখতো, তাহলে ও বাচ্চা বাইরে যেতে পারত না। আমাদের সময় যে পড়াশোনাটা ছিল, তখন আমরা পরীক্ষা খাতা লিখতে লিখতে আঙুল বসে যেত।
মানে 5টা শর্ট প্রশ্ন, 4টা ব্রড প্রশ্ন। আর এখন ক্রিটিক্যাল প্রশ্ন হয়, উত্তর মানে বাচ্চারা যদি নাও পড়ে পাস করে, এই জন্য ওই পড়ার দিকে আর আগ্রহ নাই। আর আমাদের সময় খুব কষ্ট হতো। ফেল করা তো সহজ, কিন্তু পরীক্ষা হলে কিন্তু কোনো ছাত্র ফেল করতে চায় না, চেষ্টা করে সে পাস করার জন্য। কিন্তু এইটা এখন নাই। আমাদের সময় যেটা ছিল, আমাদের পাস করতেই হবে। আর আমাদের সময় পাস ছিল 28%, 30%, আর এখন পাস 90%-এর উপরে। এই জন্য তো এই অবস্থাটা আমার মনে হয়। উপায় আমি তো মনে করি যে এটাই আগে সিলেবাসে পড়াশোনা নিয়ে আসা উচিত। আমরা যে সিলেবাসে পড়াশোনা করছি, এই সিলেবাসেই আনলে বাচ্চা কাচ্চারা টেবিলে বসবে, পড়বে এবং তাদের ভবিষ্যৎ জীবনটা উন্নত হবে। মানুষ গড়ার কারিগর কথাটা কঠিন, তবে প্রয়োগ করলে আসলে ছোট ছোট শিশুরা তো শিশুই থাকে। ওদেরকে নৈতিক শিক্ষা দিয়ে ওদেরকে আস্তে 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 পাঠদান দিয়ে একাডেমিক শিক্ষা দিয়ে আস্তে আস্তে গড়ে তোলা আসলে খুব কঠিন জিনিস, খুবই কঠিন। যদি বলে যে না এটা সহজ জিনিস, আমি বলবো না সহজ না। প্রাথমিক পড়াশোনাটাই সবচেয়ে কঠিন। এই ভিত্তিটা যদি শক্ত না হয়, উপরে যতই উঠুক কাজ হবে না। প্রথম ভিত্তিটা শিশু শ্রেণী 1, এই শিশু শ্রেণী আর ক্লাস 1, এই 2 শ্রেণীর বাচ্চা যদি ভিত্তি শক্ত হয়, ইনশাল্লাহ সে বাচ্চা আস্তে আস্তে উপর দিকে উঠবে। তার প্রমাণ আমার ছিল। দর্শকের উদ্দেশ্যে আমার বলার এটাই যে সবচেয়ে মনের মধ্যে রাখতে হবে যে আমি জীবনে পাপ করবো না, আমি অন্যায় কথা বলবো না, আমি মানুষের উপকার করব। 2, আমি বাচ্চাদেরকে মানুষ করে মানুষের উপকারে লাগাবো। সবাই যাতে উপকৃত হয়, তখন সবাই তাকে ভালোবাসবে। আমি বলছি যে অভিভাবকদের একটু দায়িত্ব, তাদের ছেলে মেয়েদেরকে ঠিক মতো ধরে পড়াশোনা করায়। আসসালামু আলাইকুম। শুনবো মানুষ গড়ার কারিগরদের কথা প্রোগ্রামে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আহ, সবচেয়ে প্রিয় আমার একজন স্যার, কামারকুন্দ উপজেলার অন্যতম শিক্ষাবিদ, রায়দুলতপুর প্রাইমারি স্কুলে দীর্ঘদিন প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন আমার স্যার। তো স্যারের যে বৈশিষ্ট্য, স্যারের যে আদর্শ, সেই আদর্শ শুনে কিন্তু আপনারা কিন্তু হতবাক হয়ে যাবেন। কেননা স্যারের যে তার আদর্শ এবং স্যারের যে মেধা, তার সফলতা কিন্তু স্যার আহ, দেখিয়ে দিয়েছেন। কেননা স্যারের 3টি সন্তান কিন্তু আজকে একটা মেডিকেল মেডিকেল অফিসার হিসাবে অথবা আরো বড় কিছু জায়গায় জন্য শুভকামনা জানাই। স্যার যে আদর্শ এবং মেধা দিয়ে তার সন্তানদের যেভাবে আজকে পর্যায়ে পর্যন্ত নিয়ে এসেছেন। পাশাপাশি তিনি, আমি শুনেছি রায়দুলতপুর প্রাইমারি স্কুলে যারা পড়ালেখা করেছেন, ওই সময়ের যারা শিক্ষার্থীগণ ছিলেন তারাও কিন্তু অনেকেই ভালো ভালো জায়গায় অধিষ্ঠিত হয়েছেন বলে শুনেছি। তো এর জন্য স্যারদের আমরা এই সকল স্যারদের জন্য আমরা গর্বিত। কেননা এই সকল স্যাররাই তাদের মেধা দিয়ে, তাদের যে শ্রম দিয়ে আজকে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে যে ছাত্রদেরকে অধিষ্ঠিত করেছেন বড় বড় পদে, এই জন্য। তো আমরা স্যারের শুভকামনা জানাই। স্যার যতদিন মহান আল্লাহ তাআলা পৃথিবীর বুকে স্যারকে বাঁচিয়ে রেখেছেন, ততদিন যেন সুস্থ সুন্দর এবং হাঁটা চলার মাঝে এভাবে মানুষকে যে ভালো সৎ পথ দেখাতে পারেন, সেই দোয়া কামনা করছি। পাশাপাশি আপনারা আমার স্যারের জন্য দোয়া করবেন, স্যার যেন সুস্থ থাকেন এবং আগামীতেও এভাবে যেন সবাইকে তার মেধা দিয়ে এগিয়ে নিতে পারেন। ধন্যবাদ। শুনবো মানুষ গড়ার কারিগরদের কথা প্রোগ্রামটি দেখতে চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে, পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।